আমি ছোট্ট একটা জীবনের গল্প বলা লোক সামলাইতে পারি না, মাঝে মাঝে বলি। এটা ছিল 2015 সাল। আমি বরিশাল থেকে খবর করে লঞ্চে এসেছি ঢাকায়। রাতে লঞ্চে চেপে ঢাকায় এসে নেমেছি সকালবেলা। সামার সিজন ছিল, খুব চোখ রাঙানো রোদ ছিল। আমি গাড়িতে ওঠার পরে কিছু দূর গিয়ে আমার গাড়ির চালককে বললাম, এখানে একটু থামো। সে বললো, স্যার সামনে ময়লার ভাগাড়, বন্ধ আসবে, আমি কি আর একটু সামনে গিয়ে থাকবো? আমি বললাম, না এখানেই থামবো। কোথায় একটু পিছিয়ে? আমি বললাম, না এখানেই থামবো। তাহলে বন্ধ নাকে আসতেছে একটু, এখানেই থামার কথা কেন বলছি? সেও বুঝতে পারছে না। আমার সহযাত্রী আরেকজন চিকিৎসক ছিলেন, তিনি বুঝতে পারছেন না। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করছে না যে পার্টিকুলার খারাপ ওই জায়গাটায় আমরা কেন দাঁড়িয়ে আছি। 20-22 মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী যিনি, তিনি বললেন যে আপনি তো সেন্সিটিভ পারসন, আপনি একটু বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি করে আসি। এবং ঠিক আছে, আপনি ইন্টারেস্টেড হলে আমার সাথে চলেন। আমরা গাড়ি রেখে পিছনের দিকে গেলাম। পুরান ঢাকার একটা খাবারের দোকানে ঢুকলাম, কিছু প্যাকেট। আমরা সেখানে খাবার তৈরি করে দিতে বললাম। তারা পার্সেল দিল, প্রত্যেক ব্যাগে একটা করে পানির বোতল, আর শেষে মেশে একটা বড় পানির বোতল নিল। নিয়ে রান্না দিয়ে এখন গাড়িতে এসে বসেছি। আবার চালক আমাকে বলতেছেন, স্যার আমরা কি যাবো? আমি বললাম, না আমার কাজ শেষ হয়নি। এতক্ষণ না বোঝা গেল যে হয়তো চিন্তা করতে উনি কোন দোকান থেকে কিনবেন, 22 মিনিট নিছেন, অলস মানুষ, এটা না হয় একটা কাজ পাওয়া গেল। এখন আবার বসে আমার মুখের দিকে তাকায়, কিন্তু তারা জিজ্ঞেস করে। আরো 15-16 মিনিট পরে আমি গাড়ির দরজা খুলে ওই প্যাকেট গুলা কিছু হাতে নিলাম, আর সহযাত্রীকে বললাম যে আপনিও কিছু নেন, আমার সাথে চলে। এতক্ষণে ময়লার ভাগাড়ে ওই ময়লাগুলা পরিষ্কার করে আমার কিছু শ্রমিক বন্ধু, তারা তাদের বেলচাটা ছুড়ে মেরেছে ডাম্পিং ট্রাকে। আমি পাশে গিয়ে তাদেরকে সালাম দিলাম, কেউ জবাব দিল না। আমি সেকেন্ড টাইম সালাম দিলাম, তাও কোনো রেসপন্স পেলাম না। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, তোমাদের মাঝে কেউ কি মুসলমান আছো? একজন খুব রেগে ফেগে বললো যে আমি শুধু মুসলমান, বাকি 6 জন মুসলমান। ওরা জবাব দেয় না। হ্যাঁ তোমরা কেন জবাব দিস না? কোনো অসুবিধা নেই, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তখন তারা 4 জন একসাথে খুব জোরে জবাব দিল। জবাব দিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কেন এসেছেন, কি চান, আপনি কে? বলে আমি তোমাদের ভাই। কি ধরনের ভাই? হন একেবারে তোমাদের খাঁটি এবং জাতি ভাই। স্যার মস্করা করতে আসে গরিবের সাথে? আমার প্রশ্নই মস্করা করতে আসে, এটা কেন এসেছে? তোমাদের একটু হাত ধোয়াতে চাই। তো আপনি কি নাটক করেন? না, আমি নাটক করি। তো বলে যে তাইলে আপনি কেন আমাদের হাত ধোয়াবেন? আমি বললাম যে তোমরা যে সমাজের হাত ধো, একটা দিন অন্তত তোমাদের হাতটা ধোয়ানোর সুযোগ নেই। বলে স্যার বুঝতেছি আপনি সিনেমা করার জন্য আসছেন, সিনেমার শুটিং করতেছেন। আমি বললাম দেই না। আসলে কি চান আপনি? আমি বললাম আসলেই হাত ধরে দিচ্ছে, আজকে হাত না ধুয়ে কাউকে আমি ট্রাকে উঠতে দেবো। একজন বললো যে এই গরমে তো এমনি পুড়ে যাচ্ছে, দেও। ওনার এত শখ, যখন হাত দেও আমিও দিচ্ছি। তো হাত প্রথম জন বাড়াই দিল, যে এত সময় আমার সাথে কথা বলেছে, ডায়লগ করেছে। হাতটা পরিষ্কার করলাম, একটু বসা মজা করলাম। পরে বললাম ভাই সেকেন্ড কে আছে, একটু হাত বাড়াও। তো 4 জনের হাত ধোয়া শেষ হলো। বললো এখন কি চান? বললাম এখন এই খাবারের প্যাকেট গুলো আমাদের লাগবে না। আমি বললাম ভাই বুঝতে পারছি, এখন তো দুনিয়া অনেক কিছু ঘটে, তোমরা বলে দাও কোনটা থেকে আমি খাবো, আগে আমি খাই তারপরে তোমরা নিবে। কয়দিন খাইলে দেন লাগবে, আমরা নিয়ে নিই। হাতে নিয়ে বললো, এই কথাটা আমাকে তীরের মতো আঘাত করেছে। বললো আজকে বুঝলাম যে আমরা মানুষ। কেন এই কথা বললেন? বলে জি না, আপনারা তো আমাদেরকে সুইপার এবং মেথর হিসাবে গণ্য করেন, মানুষ হিসাবে গণ্য করেন। আমার চোখ দিয়ে পানি চলে এসে বললো যে আমাদের থেকে আপনারা নিরাপদ দূরত্বে হাঁটেন, আমাদের গায়ের গন্ধ যদি আপনাদের লেগে যায়।
আমি বললাম যে আমার মতো মানুষ যারা এই আচরণ করে তারা হলো ছোট লোক, আর তোমরাই হলো বিয়ে। স্যার এই আরেকটা কথা বললেন না, আমরা বিয়ে কি আর আপনি ছোট, আসলে তো যদি তোমাদেরকে এরকম বলে থাকে নিশ্চয়ই বলে বলেই তো তোমরা বলছো, তাহলে সে মানুষ না। কারণ তোমরা কাজ 1-2-3 দিন বন্ধ করো, কেউ ঘর থেকে বেরোতে পারে, সবাই ঘরের মধ্যে বন্দী হয়ে অসুস্থ হয়ে, আর সেই তোমাদেরকে উপেক্ষা করে যে সমাজ, এরা মানুষ না। ওরা কাঁদলো, অনেক কাঁদলো, আমিও কাঁদলাম এদের সাথে। ওরা খেতে খেতে তাদের গাড়িতে, আমি খেতে খেতে আমার গাড়িতে চলে আসছি। আমি আস্তে আস্তে আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম যে কোনো শিক্ষা এখান থেকে পেয়েছেন? ওদের বিশাল শিক্ষা পেয়েছি। এই সমাজে কোনো মানুষ অপ্রয়োজনীয় নয় এবং অগুরুত্বপূর্ণ নয়, সবাই তার তার জায়গায় গুরুত্ব। 2 নম্বর আরেকটা কনসেপ্ট আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, একটু যাদের শিক্ষা হয়েছে, একটু যাদের সম্পদ আছে, তারা মনে করে এটা আমার আর আমার বাবার কৃতিত্ব। আমার বাবার পয়সায় আমি লেখাপড়া করে মানুষ হয়েছি, চোখ মুখ ফুটেছে, আমার যোগ্যতার বোধে আমি আয়ন করেছি। এদেশের মানুষের এই ব্যাপারে কোনো কন্ট্রিবিউশন নাই, তাদের কোনো ভূমিকা নেই। আমি স্পষ্ট বলতে চাই, এরকম যারা আমরা লেখাপড়া করেছি, তাদের মানুষ হওয়ার জন্য এই দেশের ফুটপাতে, রাস্তাঘাটে, বাসায় বাসায় ঘুরে ঘুরে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, তাদের কাছে আমরা নেই। সারাদিন ভিক্ষা করে, সে বিকেল বেলা যায় একটা দোকানে ঢুকে তার প্রয়োজনীয় সওদা কেনার জন্য, গ্রোসারি শপ করার জন্য। আপনাকে যেমন ব্যাগ নিয়ে আপনার কাছে বিক্রি করে দোকানদার, তার কাছেও ব্যাগ নিয়ে বিক্রি করে দোকানদার। সেই ভ্যালু এর ট্যাক্স আপনিও দিচ্ছেন, সেই ট্যাক্স সেও দিচ্ছে। ওই ভিখারির ট্যাক্স ট্রেজারিতে আলাদা করে রাখা হয় না, সমস্ত ট্রেজারির সাথে একাকার মিশে যায়। আপনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, তার প্রত্যেকটা ইট, বালু, নড়ি, সিমেন্ট, পানি, শ্রমিকের হাত, সবগুলোর সাথে ওই ভদ্রলোকেরও ট্যাক্স সরিয়ে আছে। আপনি তার দায়ে রান কিভাবে? আপনি চিকিৎসক, আপনি প্রকৌশলী, আপনি আইনজীবী, আপনি ব্যবসায়ী, আপনি পেশাজীবী, আপনি সিভিল সার্ভেন্ট, আপনি পুলিশ ব্যুরোক্রেসিতে আছেন, মিলিটারি ব্যুরোক্রেসিতে আছেন, যেখানেই আপনি থাকেন, মিল ফ্যাক্টরি সেক্টর, ইন্ডাস্ট্রির মালিক, আপনি যাই হোক, আপনি কিন্তু সবার কাছে ঋণী।